গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 2 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো রেশন কার্ড হোল্ডার যারা সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক তাদের জন্য আসছে খারাপ খবর। যেসব রেশন কার্ডধারীর উপার্জন বছরে 4 লক্ষ টাকা অতিক্রম করেছে তারা এখন থেকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। এমনকি রেশন কার্ড হোল্ডারেরও যোগ্যতা হারাবেন। রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 অধীনে রাজ্য সরকার সুবিধা প্রাপকের যোগ্যতা সম্পর্কে এই নীতি নির্দেশনা পুনরায় জারি করেছে। রাজ্য সরকারের খাদ্য, গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের নির্দেশের ভিত্তিতে জেলা শাসকের কার্যালয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এবার থেকে বছরে 4 লক্ষের অধিক আয়, 4 চাকার বাহনের মালিক, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী ও আয়কর পরিশোধ করা ব্যক্তি বা পরিবার জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে সুবিধা প্রাপক হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয়। যদি এই শ্রেণীর কোনো ব্যক্তি বা পরিবার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সরকারি সুবিধা ভোগ করে থাকলে তাকে স্বেচ্ছায় নিজের রেশন কার্ড সংশ্লিষ্ট জেলা শাসকের কার্যালয়ে ফিরিয়ে দিতে হবে। স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়া রেশন কার্ড হোল্ডারদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে কেন্দ্র রেশন কার্ড হোল্ডার সুবিধা প্রাপকদের প্রাপ্ত চাল নিয়ে নতুন সংশোধনী আনার পরিকল্পনা নিয়েছে। দেশে দারিদ্র্য সীমারেখার নিচে থাকা পরিবারগুলির জন্য চালু বিনামূল্যে খাদ্য বিতরণ ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে কেন্দ্র। জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 সংশোধনের উদ্দেশ্যে প্রস্তুত করা খাদ্য সুরক্ষা সংশোধনী আইন 2026 খসড়া চূড়ান্ত হয়েছে। এই খসড়া অনুসারে অন্তোদয়া অন্ন যোজনার অধীনে এবার থেকে পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে রেশন বিতরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই খসড়ার উপর 13 জুলাইয়ের মধ্যে জনগণের মতামত ও পরামর্শ চেয়ে আহ্বান করেছে খাদ্য ও গণবন্টন বিভাগ। বর্তমান নিয়ম অনুসারে অন্তোদয়া রেশন কার্ড হোল্ডার প্রতিটি পরিবার সদস্য সংখ্যা যাই হোক না কেন প্রতি মাসে নির্দিষ্ট 35 কিলোগ্রাম চাল পেয়ে থাকেন, কিন্তু নতুন প্রস্তাব অনুসারে পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতি মাসে 7 কেজি করে খাদ্যশস্য ও চাল দেওয়া হবে। অবশ্য প্রতিটি পরিবারের জন্য সর্বোচ্চ 35 কেজি খাদ্যশস্যের সীমা বহাল থাকছে। নতুন ব্যবস্থা কার্যকর হলে ছোট পরিবারগুলির রেশনের পরিমাণ যথেষ্ট হ্রাস পাবে। সেই অনুসারে একজনের পরিবার 7 কেজি, 2 জনের পরিবার 14 কেজি, 3 জনের পরিবার 21 কেজি, 4 জনের পরিবার 28 কেজি এবং 5 বা তার অধিক সদস্যদের পরিবার সর্বোচ্চ 35 কেজি চাল পাবে। খাদ্য মন্ত্রকের যুক্তি, 35 কেজি একই পরিমাণ ছোট ও বড় পরিবারের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। এই বৈষম্য দূর করতে কেন্দ্র এই সংশোধনী এনেছে। অপরদিকে দিন দুপুরে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ ও সোনা লুট রামকৃষ্ণনগরে। রাতের অন্ধকার নয়, এবার দিনের আলোতেই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রামকৃষ্ণনগরে। বুধবার দুপুরে রামকৃষ্ণনগর শহরের 2 নম্বর ওয়ার্ডের কালীনগর বস্তি এলাকায় এক গৃহবধূর বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যস্ত দিনের বেলায় সংঘটিত এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীনগর বস্তি এলাকার বাসিন্দা অনিমানাথের স্বামী পেশায় একজন দর্জি। তিনি প্রতিদিনের মতো বুধবার সকালেই রামকৃষ্ণনগর বাজারে নিজের কর্মস্থলে চলে যান। বাড়িতে একাই ছিলেন অনিমানাথ। বেলা 11:30 নাগাদ তিনি অল্প সময়ের জন্য পাশের বাড়িতে একটি প্রয়োজনীয় কাজে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ, চোরেরা বাড়ির দরজা খুলে ঘরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে সেখানে রাখা নগদ অর্থ, একটি সোনার নেকলেস ও একটি সোনার আংটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিছুক্ষণের পর নিজের বাড়িতে ফিরে এসে অনিমানাথ দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ও অন্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি আলমারি খুলে দেখেন সেখানে রাখা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উধাও। মুহূর্তেই তিনি চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা এসে ঘটনাস্থলে জড়ো হন। পরে বিষয়টি রামকৃষ্ণনগর থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং আশপাশের এলাকায় খোঁজ খবর নিতে শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকার বিভিন্ন সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, বাড়িটি কিছু সময়ের জন্য ফাঁকা থাকার বিষয়টি আগে থেকেই নজরে রেখেছিল দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবেই সুযোগ বুঝে দিনের আলোতে চুরির ঘটনাটি সংঘটিত করা হয়েছে।
ব্যস্ত জনবসতিপূর্ণ এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। অপরদিকে ফোন নম্বর গোপন করে এবার দিব্যি চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, নতুন নিয়ম চালু করতে চলেছে মেটা। কিন্তু এই নিয়মটি নিয়ে বিশদে ভাবনা চিন্তা শুরু করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, নতুন নিয়মকে হাতিয়ার করে অনলাইনে জালিয়াতি বাড়তে পারে। গ্রাহকদের চ্যাটের গোপনীয়তা নিয়েও কেন্দ্রের সংশয় রয়েছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে আপাতত বেসরকারিভাবে এই নতুন নিয়মটি খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, গ্রাহকদের জন্য ইউজার নেম ফিচারটি শুরু করার আগে সেটা খতিয়ে দেখবে কেন্দ্র। চ্যাটের গোপনীয়তা সুরক্ষিত থাকবে কিনা সেটা নিয়ে চিন্তার অবকাশ রয়েছে। ফোন নম্বর আড়ালে রেখে সাইবার অপরাধীরা আরও বেশি করে প্রতারণার জাল বিছাতে পারে, সেই সম্ভাবনাই প্রবল। সেটা আটকাতে হোয়াটসঅ্যাপে যথাযথ ব্যবস্থা রাখা হবে কিনা খতিয়ে দেখবেন আধিকারিকরা। যদি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্র সন্তুষ্ট না হয় তাহলে নোটিশ দেওয়া হতে পারে মেটাকে। বর্তমানে 8 থেকে 80 সকলেই দিনভর ডুবে থাকে হোয়াটসঅ্যাপে, তবে তা শুধু আড্ডা দেওয়ার জন্য নয়, এখন অধিকাংশ অফিসিয়াল কাজও হয় এই অ্যাপেই। তবে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু করার জন্য প্রয়োজন হতো ফোন নম্বরের। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিশেষ কোনো কারণে চ্যাট করার প্রয়োজন হলেও তাদের ফোন নম্বর দিতে চান না অনেক ব্যবহারকারী। এসব পরিস্থিতির কথা মাথায় রেখেই নয়া ফিচার আনছে সংস্থা। ফলে এবার ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করে কেউ কথা চালিয়ে যেতে পারবেন হোয়াটসঅ্যাপে। জানা যাচ্ছে আগামী কয়েক মাসে ধাপে ধাপে এই ফিচারটি চালু করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের গোপনীয়তাকে আরও সুনিশ্চিত করতেই এই ফিচার। তবে এই প্রথম নয়, গত 1 বছরে কোম্পানিটি এমন বেশ কিছু ফিচার চালু ও পরীক্ষা করেছে যার লক্ষ্য হলো ব্যবহারকারীদের নিজেদের কথোপকথন ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা। তবে জানা যাচ্ছে এই ফিচারটি ঐচ্ছিক, অর্থাৎ আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে বাধ্যবাধকতা নেই। কিন্তু এই নতুন ফিচারে সাইবার অপরাধীদের সুবিধা হবে না তো? এই প্রশ্নেরই জবাব খুঁজছেন সাইবার বিশেষজ্ঞরা। অপরদিকে হাসপাতালের রোগীকে লাথি, ভিডিও ভাইরাল হতে সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী। হাসপাতালে চিকিৎসা করাতে আসা অসুস্থ যুবককে পরপর লাথি মারছেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। উত্তরপ্রদেশের এক সরকারি হাসপাতালের এমনই ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অমানবিকতার সীমা পার করা এই ঘটনা সামনে আসতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে। জানা গিয়েছে এই ঘটনা উত্তরপ্রদেশের রায়বেরেলির এক জেলা হাসপাতালের। ভিডিওতে দেখা গিয়েছে হাসপাতালের মেঝেতে বসে রয়েছেন এক রোগী। নড়াচড়া করার মতো শক্তি নেই তার। রোগীর পেছনে গলায় পরিচয়পত্র ঝুলানো অবস্থায় রয়েছেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। রোগীকে পরপর লাথি মেরে চলেছেন তিনি। পিঠে মাথায় এমনকি যুবকের মুখেও লাথি মারছেন ওই মহিলা। ভিডিও দেখা যায় মাত্র 35 সেকেন্ডের মধ্যে অন্তত 10 বার ওই রোগীকে লাথি মেরেছেন মহিলা। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। অপরদিকে শিলকুড়িতে জবরদখল রুখতে জেলা প্রশাসককে স্মারকপত্র প্রতিনিধি দলের। শিলকুড়ি চা বাগান আদিবাসী ভূমি সুরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল কাছাড় জেলার নবনিযুক্ত জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তার সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বৃহত্তর শিলকুড়ি চা বাগান এলাকার শিলকুড়ি, দরমখাল, বোরাখাই ও দুর্গাকুনা চা বাগানের জমিতে বহিরাগতদের জবরদখলের বিষয়টি তুলে ধরা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, কিছু দখলদার ভুয়া নথিপত্র তৈরি করেছে। এতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। তাই বিষয়টির প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের মাধ্যমে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। এছাড়াও নবনিযুক্ত জেলা কমিশনারের কাছে প্রশাসনিক স্তরে দ্রুত তদন্ত শুরু করে অবৈধ দখলদারদের চা বাগানের জমি দখল থেকে বিরত রাখার জন্য জরুরি হস্তক্ষেপের আবেদন জানানো হয়। জেলা কমিশনার অত্যন্ত ধৈর্য সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন। কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, প্রচলিত আইন ও নিয়ম অনুযায়ী চা বাগানের জমি কোনো অবস্থাতেই বহিরাগতদের প্রদান করা যায় না। তাই প্রয়োজনে কমিটি আদালতের দ্বারস্থ হবে। পাশাপাশি খুব শীঘ্রই শিলকুড়িতে একটি বৃহৎ নাগরিক সমাবেশেরও আয়োজন করা হবে। ওই সভায় 4টি চা বাগানের শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন প্রান্তের শুভানুদ্দায়ী ও চা শ্রমিকদের সমর্থকরাও অংশগ্রহণ করবেন। সেখানে ভবিষ্যৎ কর্মসূচি ও আগামী দিনের আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। খুব শীঘ্রই কমিটির একটি প্রতিনিধি দল হিমন্ত বিশ্ব শর্মা সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে
ন্যায় বিচার এবং চা বাগানের জমি থেকে অবৈধ দখলদারদের অবিলম্বে উচ্ছেদের দাবি জানাবে। কমিটির সভাপতি সুভাষ নুনিয়া এবং সাধারণ সম্পাদক রাজেন্দ্র নুনিয়া জানান, চা বাগানের 1 ইঞ্চি জমিও কোনো বহিরাগতকে দখল করতে দেওয়া হবে না। চা শ্রমিকদের অধিকার রক্ষায় কমিটি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অপরদিকে মলের স্পা কাণ্ডে মেডিকেলের অধ্যক্ষের স্ত্রীকে জেরা পুলিশের। আইন চলবে আইনের পথে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ইম্পেরিয়াল শপিং মলের স্পা কাণ্ডে বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তের স্ত্রী শর্মিষ্ঠা গুপ্তকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অভিযোগ, ইম্পেরিয়াল মলের 3 তলায় যে দুটো স্পা কাম সেলোতে হানা দিয়ে পুলিশ প্রায় 30 জন মহিলাকে গ্রেফতার করেছে। তার মধ্যে একটি দোকান ঘরের মালিকানা রয়েছে শর্মিষ্ঠা দেবী। এই গড়েই চলছিল লাভলি স্পার ব্যবসা। এদিন ডিএসপি রেবাঙ্ক বড়ুয়া সংবাদ মাধ্যমকে জানান, দোকানঘর ভাড়া দেওয়া নিয়েই মূলত ডাকা হয়েছিল শর্মিষ্ঠা গুপ্তকে। সঙ্গে এসেছিলেন ডক্টর ভাস্কর গুপ্ত। প্রায় ঘণ্টা চারেকের জিজ্ঞাসাবাদে এই বিষয়টি ডক্টর গুপ্তের স্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছে পুলিশ। ডিএসপি বড়ুয়া আরও জানান, পুলিশি জেরায় শর্মিষ্ঠা গুপ্ত বলেছেন, মলের ওই ঘরটি তিনি রোহিত দেবনাথ নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন। আর লোটাস স্পা যে রুমে চলছিল সেটির মালিক পাঞ্চালী পাল। যদিও তিনি এই রুমটি রূপালী দাস নামে এক মহিলাকে ভাড়া দিয়েছেন। বর্তমানে রোহিত ও রূপালী দুজনেই হাজতে রয়েছেন। এদিকে কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন, পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট এখনও তিনি পাননি। তবে আইন আইনের পথেই চলবে। কোনো অবস্থাতেই শহরের সংস্কৃতিকে কলুষিত করা যাবে না। গত সপ্তাহে ইম্পেরিয়াল মলে হানা দিয়ে শিলচর পুলিশ দুটো স্পা কাম সেলো থেকে প্রায় 30 জন যুবতীকে গ্রেফতার করে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ক্লাব রোডের এই মলটির 3 ও 4 তলার মালিকানা রয়েছে এটির বিল্ডার পারিজাত নাথের। তবে 3 তলার একটি মলের দোকানঘরটি বিক্রি করে দেওয়া হয়েছে। সেটির মালিক ডক্টর ভাস্কর গুপ্তের স্ত্রী শর্মিষ্ঠা গুপ্ত। অন্যদিকে পারিজাতের স্ত্রী হচ্ছেন পাঞ্চালী পাল। তার ভাড়া দেওয়া রুমেই চলছিল লোটাস স্পা। পুলিশ এর আগেই জানিয়েছিল যে দুটো স্পার মধ্যে একটির কোনো লাইসেন্সই নেই, অপরটির লাইসেন্স গত বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তবে অপর একটি সূত্রে জানা গেছে, শিলচর পৌরসভা বোর্ড থেকে নিগমের উত্তীর্ণ হওয়ার ফলে লাইসেন্স ইস্যুর কাজটি বিলম্ব হচ্ছে। পৌর নিগমের লাইসেন্স শাখার কর্মীরাও এ ব্যাপারে কিছু বলতে অস্বীকার করেন। তবে পৌর নিগম অফিসের একেবারেই কাছে অবস্থিত এই মলটিতে বিনা লাইসেন্সে স্পায়ের মতো ব্যবসা প্রতিষ্ঠান কি করে চলে এ নিয়েও প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, পুলিশ ইতিমধ্যেই অবৈধ দেহ ব্যবসার অভিযোগে এই স্পা দুটো সিল করে দিয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে ডক্টর ভাস্কর গুপ্ত ও তার স্ত্রী বেরিয়ে আসার সময় নিজেদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন। অপেক্ষারত সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তারা দেননি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।